আমাকে এখন টেবিলের এই পাশে হওয়ার কারণে সমাধানের কথা বলতে হয় এবং আমার উপলব্ধি হচ্ছে যে সমস্যার কথা বলাটা সহজ, সমাধানের পথ বা কথা বলার চাইতে। আগে বলতাম যে বাংলাদেশে এমন কোনো পরিবেশগত সমস্যা নেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়া যেটা নেই। এখন পানি মন্ত্রণালয়ের দায়িত্বে এসে দেখি বাংলাদেশের পানি নিয়ে এমন কোনো সমস্যা নেই যেটা আপনি চিন্তা করতে পারেন। একেবারে আর্সেনিক, লবণাক্ততা, দূষণ, প্লাস্টিক দূষণ সব কিছুই এখানে আছে। আমাদের পানির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা খুবই ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা কেন্দ্রিক, এবং এই ব্যবস্থাপনাটা শুধু বড় বড় প্রকল্প দিয়ে। আপনি যেটাই বলবেন যে আপনি একটা খাল পুনরুদ্ধার করেন, সেটারই বাজেট 700 কোটি টাকা। ফলে জনগণের টাকাটার সর্বোত্তম ব্যবহার হচ্ছে কিনা এইটা নিশ্চিত করা একটা বড় কাজ। যদি আমি একটি খালি উদ্ধার করি 700 কোটি টাকায়, তবে এই ব্লু নেটওয়ার্কের কথা যেটা বলি, 50 তো আপনি এখন খুঁজে পাবেন না, খুঁজে পাবেন ডিসি মহোদয়দের বক্তব্য অনুযায়ী 38টি। তাহলে 700 ইন্টু 38-এ আমার কত হয়? আর আমি একটা খাল তাহলে কি পুনর্খনন করব নাকি নতুন করে একটা খাল বানাবো? কোনটা লেস এক্সপেন্সিভ হয়? আমি কয়েকটা কথা দিয়ে একটু শুরু করি। আমরা যখন এখন কথা বলছি তখন তিস্তা পাড়ের মানুষেরা সর্বশান্ত হচ্ছেন। এক সর্বশান্ত হচ্ছেন বন্যা দিয়ে, আরেক সর্বশান্ত হচ্ছেন বন্যার সময় পানি নামার সময় নদী ভাঙা দিয়ে। ফেনী এবং কুমিল্লাতে গেলাম এবং সেখানে একটাই বক্তব্য যে বানের পানি নেমে যাচ্ছে না, তার কারণ হচ্ছে সব খাল দখল হয়ে গেছে এবং নদীটা তার মুখ যেখানে সেখানেই মরে গেছে। আর বঙ্গোপসাগরে যে নামবে তারও উপায় নেই, কারণ সেখানে নানান রকম প্রতিবন্ধকতা, সেটা আমার পানি উন্নয়ন বোর্ডেরও আছে, সেটা এলজিইডিরও আছে, সেটা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বেরও আছে। আমরা এখানে খরা নিয়ে কথা বলি, আমরা বরেন্দ্র এলাকা নিয়ে কথা বলি, উপকূল নিয়ে কথা বলি, পাহাড় নিয়ে আজকে তেমন কেউ কথা বলিনি। আসলে সিপিডির প্রেজেন্টেশনটা ছিল মূলত ঢাকা শহর কেন্দ্রিক। আমাদের আইন কানুন আছেও আবার নেইও। আইন কানুনগুলো না খুবই মাথা ভারী। যেমন পানি আইনে একটা ন্যাশনাল কাউন্সিল, ওটার হেড হতে হবে প্রধানমন্ত্রীর। তারপরে একটা এক্সিকিউটিভ কমিশন, ওইটার আবার এক্সিকিউটিভ কমিটি, ওইটা আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে থাকতে হবে। পানি সম্পদ আইনের অধীনে তারা আবার দখল, দূষণ এসব নিয়ে কথা বলে। এখন মন্ত্রীর কাছে কে কখন দখলের আবেদন পাঠাবে আর মন্ত্রী মহোদয় বা কখন দেখবেন, তিনিই বা কেমন করে ব্যবস্থা নিতে বলবেন এই মাথাভারী প্রশাসনকে, এটা বোঝা যায় না। ফলে এ কথা ঠিক না যে আমাদের ওয়াটার পলিসিকে কেন্দ্র করে আমাদের ওয়াটার অ্যাক্ট হয়েছে। আমাদের ওয়াটার অ্যাক্টের সাথে আমাদের ওয়াটার পলিসির আসলে বেশ বড় ফারাক রয়ে গেছে। আমরা একটা হাওর অধিদপ্তর পেয়েছি। একজন আমার কাছে গবেষণার টাকা চাইলেন, আমি একটু পরে আসছি আপনাকে টাকা দেওয়ার প্রসঙ্গে। এবার বলি যে গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কথা বলা আছে, সেটা পড়ে দেখবেন। অতীব দুর্বলতম একটি আইন। আপনারা যে আলোচনা করলেন যে এগ্রিকালচার প্যাটার্নটা আসলে কতটা জলবায়ু সহিষ্ণু বা কতটা টেকসই, এটা নিয়ে এ সমস্ত জায়গায় কোনো কথা নেই। এখন আমি যদি এগ্রিকালচারে গ্রাউন্ড ওয়াটার নিয়ে কথা বলি, তাহলে আমি ইন্ডাস্ট্রিতে গ্রাউন্ড ওয়াটারটা আইন দিয়ে কেন করি না? এগ্রিকালচারের গ্রাউন্ড ওয়াটার আমি আইন দিয়ে করেছি। এক্সক্লুশনের কথা বললেন না, ওইটা আমি আইন দিয়ে করলাম। যখন ইন্ডাস্ট্রিয়াল গ্রাউন্ড ওয়াটার ব্যবহারের কথা আসে তখন আমি গাইডলাইনে যাই। আমি তখন গাইডলাইনে কেন যাই? গ্রাউন্ড ওয়াটারটা আসলে বাংলাদেশে আর ফ্রি থাকতে পারবে না, এটার কোনো নিয়ম নেই। হ্যাঁ, বুঝি যে একটা ট্রানজিশনের ব্যাপার আছে, একটা ট্রানজিশনের সময় পর্যন্ত আপনাকে ফ্রি দিতে হবে, কিন্তু 53 বছর তো আর কতদিন ট্রানজিশন? ফলে একটা সময় করে আমাদেরকে এটা যে আর ফ্রি থাকবে না এটা বুঝিয়ে দিতে হবে। আপনি যতদিন এটা ফ্রি দেন ততদিন আপনি খালি দেখবেন গ্রিন বিল্ডিং হচ্ছে বাংলাদেশে,
বিল্ডিংয়ে আলো কম লাগবে, বিল্ডিংয়ে বাতাসের মানে আপনার এসি কম লাগবে, কিন্তু বিল্ডিংয়ের যে প্রোডাকশন প্রসেস সেখানে পানি কম লাগবে, এটার দিকে যাওয়া হচ্ছে না। কিন্তু আমি আনন্দিত জেনে যে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান সেটা যাওয়ার চেষ্টা করছেন। এবং আমাদের গার্মেন্টস কিন্তু আসলে অসম্ভব ওয়াটার ইন্টেন্সিভ একটা ক্ষেত্র। হ্যাঁ, এখানে আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলেছি। আমি জানি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়াটারের উপর একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে। আপনি রিচার্জের একটা কথা বলেছেন স্ট্র্যাটেজি, ওটা আমি এখনও পর্যন্ত শুনিনি, আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আই লুক ইনটু ইট। এখন আমি যখনই বলি যে কেন ওখানে বাঁধ ভেঙে গেল, বাঁধটা ভাঙলো কারণ 1960 সালের বানানোর পরে আমরা আর কোনোদিন রিপেয়ার করি নাই, অথচ রিপেয়ারিং এবং মেনটেনেন্সে কিন্তু আমাদের টাকা থাকে। তো এই জিনিসগুলো, এই যে প্রায়োরিটাইজ করা, এইটা কিভাবে হয়? আপনি দেখবেন নাফ নদীর ভাঙন নিয়ে একটা প্রকল্প হয়, কিন্তু আবার তার থেকে বেশি ভাঙে এরকম নদীর ভাঙন নিয়ে কোনো প্রকল্প হয় না। একটু ইনক্লুশন এক্সক্লুশনে আসি। আমরা কতজন রোহিঙ্গাকে এই দেশে পুনর্বাসিত করেছি? 10 লক্ষ অর মোর দেন দ্যাট, 10 থেকে 13, মানে 13ই বলে আসলে। কিন্তু আমাদের সরকারি হিসাব মতে 30,000 মানুষ প্রতি বছর নদী ভাঙায় সর্বশান্ত হয়। আমি এখন সরকারে আছি তো সরকারের হিসাবটাই বলি, যখন আপনাদের ওখানে যাব তখন বলবো 1 লক্ষ। এখন নিজের দেশের 30,000 মানুষকে আমি কেন রিহেবিলিটেট করতে পারলাম না? এটা কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো প্রায়োরিটির মধ্যে পড়ে না, যদিও তার পানি আইনে, বিডব্লিউডিবির আইনে নদী ভাঙা একটা বিষয়। এই যে ম্যাপিং এবং কোঅর্ডিনেশন, যে আমরা এক্সক্লুশনের কথা বললাম, এটা কিন্তু একটা বড় জায়গা। অনেক জায়গায় চট জেগে ওঠে, সেখানে আমরা এদেরকে কেন পুনর্বাসনের কথা বলি না? আমরা নদী ভাঙা পুরোপুরি আটকাতে পারবো না, আমাদের জিওমরফোলজি, আমাদের সব কিছু বিবেচনায় সম্ভব না, কিন্তু কোনো কোনো জায়গায় যে নিয়ন্ত্রণ করা যায় না সেটাও আসলে মানার মতন নয়। প্লাস্টিক পলিথিনের কথা বলছেন, দূষণের কথা বলেছেন। আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে আমরা উদ্যোগ নিয়েছি যে পরিবেশ সংরক্ষণ আইনটা আমরা রিভিজিট করব এবং সেখানে পলিউটার পেইস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, প্রিকশনের প্রিন্সিপাল একদম এক্সপ্রেসলি আমরা ওখানে এগুলো ইনসার্ট করব। ডিউ ডিলিজেন্স ইনসার্ট করা উচিত, কারণ সকল আমদানিকারক আমাদের থেকে যারা নেবে তারা কিন্তু এখন এটাকে একটা শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে। এখন আমি যখন যে কোনো একটা নদীকে দূষণমুক্ত করার কথা ভাবি, আমি ভেবেছিলাম শীতলক্ষ্যাকে দূষণমুক্ত করার উদ্যোগ নেব। এটা হয়তো মনে হয়েছিল সম্ভব, কারণ শীতলক্ষ্যার কোনো কোনো জায়গায় এখনও শুশুক দেখা যায়। তো দুই একটা প্রেজেন্টেশন নিয়ে দেখলাম যে নারায়ণগঞ্জের যাবতীয় খালের যত ময়লা পানি সব ওই ডিএনডি বাঁধের যে ম্যানেজমেন্ট, ওই ময়লা পানিগুলোকে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই শীতলক্ষ্যায় দিয়ে দেওয়া হচ্ছে। এখন শীতলক্ষ্যাকে দূষণমুক্ত করতে আমি যদি একটা ধরেন 5টা ছোট ছোট পয়েন্ট যেখান থেকে পাম্প করে সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্টও বসাই, এটা বসাতে আমার কতদিন সময় লাগবে? এখন হচ্ছে ইটিপি মনিটর করা যায় না, এগুলো ঠিক কথা না। আপনি ইটিপির ইলেকট্রিক লাইন আর কারখানার ইলেকট্রিক লাইন সেপারেট করতে পারেন তো? বায়োলজিক্যাল যেগুলো, এগুলো 24 ঘন্টা রান করে, সেটাও তো করা যায়। এখন আমাদের টেন্ডেন্সি হলো 9টা 5টা আমি মনিটরিং করব, সেটা তো আসলে করা যাবে না, আপনাকে সবসময়ই করতে হবে। তো এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ন্যাশনাল সেক্টরে যদি বলি, ফাহমিদা আপারা যেটা বলেছেন সেটা ইন্ডাস্ট্রিকে করেছে, কিন্তু আমি ঢাকা শহরের নদীগুলোর দূষণকারী কারা এটার কোনো কম্প্রিহেন্সিভ লিস্ট নাই আমার কাছে। কোন কোন সিওয়েজ পয়েন্টে কি করতে গেলে ব্যয় সাশ্রয়ী করে আমি করতে পারবো, এইটার কোনো লিস্ট আমার কাছে নেই। মিউনিসিপ্যাল ওয়েস্ট দেখেন, এখনো পর্যন্ত সিগ্রেগেশনেরই কোনো প্রসেস শুরু হয়নি। পলিউটারদের কোনো লিস্ট নেই নিশাদ ভাই, আমি খোঁজ নিয়ে তারপরে বলছি। শীতলক্ষ্যার নাকি 22টা মাত্র দূষণকারী, এটার তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, এখন আরেকটা কথা আমরা বলিনি, বালু আর পাথর উত্তোলন, এইটা কিন্তু আমাদের নদীর অবস্থাকে মারাত্মক খারাপ করে দিচ্ছে। কিছু কিছু স্থাপনা সেগুলো কেবল রিপেয়ার আর মেনটেনেন্সের বিষয় না, যেমন এবার মুসাপুর নিয়ে যেটা হলো, আসলে ওই স্থাপনাটা কি এই পরিমাণ পানিকে আটকাবার জন্য তার যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ ছিল? আবার যখন আমি নোয়াখালী যাই তখন যে 40 ভেন্টের স্থাপনা, সেখানেরও 2টা গেট দেখলাম ভেঙে গেছে। কাজে এগুলোর স্ট্রেংথগুলোকেও আসলে একটু অ্যাসেস করা দরকার। আসি এবার গভর্নেন্সে।
আমি বলছি যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় বিভাগে আমাদের এই যে প্রকল্প ভিত্তিক কর্মকাণ্ড এখান থেকে সরে গিয়ে কি করলে মোর ইনক্লুসিভ ইকুইটেবল রাইট সেন্ট্রিক হতে পারে ইন্ডিকেটর সহ আমাদের সেটা অনুযায়ী আমাদের আসলে একটা প্রকল্প নেওয়া উচিত। প্রকল্পগুলো বেশিরভাগই তো আমরা রাজনৈতিক বিবেচনায় নিই। এখন যারা সংসদ সদস্য হন তারা তো তাদের কনস্টিটিউয়েন্সিকে সার্ভ করবেনই, কিন্তু একটা পরিমাণ রাখা উচিত যেগুলো পানি সম্পদ মন্ত্রণালয় প্রাধান্য বুঝে ব্যয় করবে। কারণ অনেক সময় যেখানে বেশি ভাঙন হয়, যেখানে বেশি বন্যা হয়, সেখানকার সংসদ সদস্যের বার্গেনিং পাওয়ার হয়তো দলের সাধারণ সম্পাদকের মতন থাকে না। হ্যাঁ, ফলে একটা অ্যালোকেশন কিন্তু আমাদের রাখা উচিত যেখান থেকে আমরা প্রায়োরিটি বুঝে কাজটা করতে পারবো। আমি কোনো প্রায়োরিটি এবং কোনো সেন্স অফ আর্জেন্সি দেখিনি, এটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে।